লাস্ট 4-5 বছর ধরে আমরা রাস্তায় বেরোলেই কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবং পেমেন্টস ব্যাঙ্ক দেখতে পাই, লাইক উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। তো এগুলো অ্যাকচুয়ালি কী? এর আগে তো আমরা এগুলোকে কখনো দেখতে পাইনি, কেনই বা এগুলোকে আনা হয়েছিল? তো চলো এই ব্যাপারে ডিটেলসে আমরা এই ভিডিওটায় কিছু জেনে নিই। তোমাদের সাথে আমি গৌরব দে এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলম প্রহর। তো স্মল ফিন্যান্স ব্যাঙ্ক কী? স্মল ফিন্যান্স ব্যাঙ্ক হলো ইন্ডিয়ান শিডিউলড ব্যাঙ্ক, যারা নর্মাল ব্যাঙ্কিং সার্ভিসগুলোই প্রোভাইড করে, কিন্তু কিছু লিমিটেশনস থাকে। তো ইন্ডিয়ান শিডিউলড ব্যাঙ্ক বলতে কী বোঝায় সেটা জানতে গেলে তোমাদেরকে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের উপর আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে, আই বাটনে ক্লিক করে সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। তো স্মল ফিন্যান্স ব্যাঙ্ক যেরকম বললাম, নর্মাল ব্যাঙ্করা যেই সার্ভিস প্রোভাইড করে থাকে, স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলোও কিন্তু ঠিক সেগুলোই প্রোভাইড করবে, কিন্তু তাদের কিছু লিমিটেশনস থাকবে। তো কী সেই লিমিটেশনস, সেগুলো আমরা কিছুক্ষণ বাদে জেনে নেব। তো চলো আমরা দেখে নিই কেন এই স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ সবাই যাতে সমানভাবে আর্থিক সুবিধা আরও ভালোভাবে পায়, সেই উদ্দেশ্যেই তৈরি করা হয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। ফিনান্সিয়াল ইনক্লুশন কথার মানে কি? অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা এবং এমনকি যাদের খুব বেশি ইনকাম ছিল না, কোনো ভালো বড় ব্যবসা ছিল না, তারা কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসেসের সুবিধাগুলো পেত না। তো ভারত সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চিন্তা করে দেখলো যে সবাইকে যদি ফিনান্সিয়াল সার্ভিসেসের আওতায় আনা যায়, তাহলে সেটা দেশের ইকোনমির জন্য কিন্তু অনেকটাই ভালো হবে। তো তখন থেকে ভারত সরকার কিছু এনবিএফসি, কিছু মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস এবং এমনকি এই স্মল ফিন্যান্স ব্যাঙ্কও কিন্তু ইন্ট্রোডিউস করা আস্তে আস্তে শুরু করলো, যাতে সবাই ফিনান্সিয়াল সার্ভিসেসের সুবিধাগুলো কিন্তু পেতে পারে। তো সেই ফলস্বরূপই কিন্তু আজকে আমরা এই স্মল ফিন্যান্স ব্যাঙ্ককে দেখতে পাচ্ছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো কী করবে, অ্যাগ্রিকালচার, এমএসএমই সেক্টরে আরও বেশি পরিমাণে লোন দেবে এবং মানুষের মধ্যে সেভিংস করার যে মানসিকতা, যে পরিকল্পনা, সেটাকে আরও শক্তিশালী করে তুলবে কিন্তু এই স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। অর্থাৎ ভারতের যে প্রায়োরিটি সেক্টরগুলো রয়েছে, যেরকম এমএসএমই সেক্টর এবং অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু স্মল ফিন্যান্স ব্যাঙ্করা বেশি করে লোন দেবে এবং যাতে মানুষ আরও বেশি করে ব্যাংকে সেভিংস করতে পারে, তার জন্যই কিন্তু স্মল ফিন্যান্স ব্যাঙ্কে আনা। তার কারণ হচ্ছে, একটা পাবলিক সেক্টর ব্যাংক কখনোই কিন্তু গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যাংকিং সার্ভিসেস পৌঁছে দেবে না, কিন্তু স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো কি হচ্ছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাংকিং সার্ভিস পৌঁছে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম আমার স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো রয়েছে, সেগুলো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস থেকে স্মল ফিন্যান্স ব্যাঙ্কে পরিণত হয়েছে। আর আমরা জানি মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস কিন্তু ডোর টু ডোর সার্ভিস দেয়। তো সুতরাং সেই ডোর টু ডোর সার্ভিস দেওয়া মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলোকে যখনই স্মল ফিন্যান্স ব্যাঙ্কে পরিণত করা হয়েছে, তখন কিন্তু লোনের সাথে সাথে ব্যাংকিং পরিষেবাগুলো যে রয়েছে আলাদাও, লোন ছাড়াও, যেরকম সেভিংস অ্যাকাউন্ট খোলা, তাতে টাকা জমানো, সেই সব সুবিধাগুলো কিন্তু মানুষ এখন বাড়িতে বসেই পাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানুষের টাকা জমানো এখন আজকালকার দিনে অনেক সুবিধা হয়ে গেছে। তো এই কারণেই স্মল ফিন্যান্স ব্যাঙ্ককে ইন্ট্রোডিউস করা হয়েছিল। হিস্ট্রি অফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এস্টাবলিশমেন্ট, মানে কী করে এই স্মল ফিন্যান্স ব্যাঙ্ক তৈরি হলো। তো 2014 সালের 17 জুলাই আরবিআই ফার্স্ট ড্রাফট রিলিজ করে স্মল ফিন্যান্স ব্যাঙ্কের লাইসেন্স দেওয়ার জন্য। সেখানে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক কী করে কী কাজ করবে না করবে সমস্ত ডিটেলস লেখা ছিল। এরপর আস্তে আস্তে অ্যাপ্লিকেশন জমা পড়া শুরু হয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক তৈরি হওয়ার জন্য। তো ফেব্রুয়ারি 2015-তে আরবিআই বলে যে টোটাল 72টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক হওয়ার জন্য। তারপর 17 সেপ্টেম্বর 2015 সালে আরবিআই ঘোষণা করে যে 10টি কোম্পানিকে এসএফবির লাইসেন্স দেওয়া হবে। 24 এপ্রিল 2016-তে ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রথম স্মল ফিন্যান্স ব্যাঙ্ক হিসেবে একই দিনে 47টি ব্রাঞ্চ ওপেন করে। অর্থাৎ যে 10টি স্মল ফিন্যান্স ব্যাঙ্কে লাইসেন্স দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সর্বপ্রথম তাদের ব্যাংকিং অপারেশন চালু করে। তো প্রথম স্মল ফিন্যান্স ব্যাঙ্ক কি? তাহলে অ্যান্সার হবে ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এবার আমরা জানবো স্মল ফিন্যান্স ব্যাঙ্কের রুলস এবং রেগুলেশনসগুলো কী কী। তো যেটা আমি কিছু লিমিটেশনসের কথা বলছিলাম, সেই লিমিটেশনসের ব্যাপারে আমরা এখানেই জানতে পারবো।
কি বলছে 1 নম্বর, এক্সিস্টিং এনবিএফসি মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস এবং লোকাল এরিয়া ব্যাংক এসএফবি এর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে কোনো নতুন কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি কিন্তু ডিরেক্টলি স্মল ফিন্যান্স ব্যাংক হতে পারবে না। যারা এক্সিস্টিং এনবিএফসি বা মাইক্রোফিন্যান্স রয়েছে, লোকাল এরিয়া ছোটোখাটো যারা ব্যাংক রয়েছে, তারাই কিন্তু স্মল ফিন্যান্স ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আরবিআই বলে দিয়েছে যে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেই এসএফবির জন্য অ্যাপ্লাই করা যাবে। সেকেন্ড কি বলছে, এসএফবিস আর গভর্নড বাই ব্যাঙ্কিং রেগুলেশনস অ্যাক্ট 1949। নর্মাল ব্যাঙ্কগুলো যে ব্যাঙ্কিং রেগুলেশনস অ্যাক্ট 1949 দ্বারা পরিচালিত হয়, এসএফবিও কিন্তু সেই অ্যাক্ট দ্বারাই পরিচালিত হবে। থার্ড বলছে 75% লেন্ডিং হতে হবে প্রায়োরিটি সেক্টরে। মানে স্মল ফিন্যান্স ব্যাংক টোটাল যে লোন ডিসবার্স করবে তার মধ্যে 75% প্রায়োরিটি সেক্টরে দিতে হবে। প্রায়োরিটি সেক্টর মানে কি, আমি আগেও বললাম, যেই ইন্ডাস্ট্রিগুলোতে ভারতে সবথেকে বেশি জোর দেওয়া হয় সেইগুলোই প্রায়োরিটি সেক্টর, লাইক অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এমএসএমই মানে মাইক্রো মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস, নেক্সট হচ্ছে আমাদের হাউজিং ইন্ডাস্ট্রি এবং এডুকেশন ইন্ডাস্ট্রি। তো এই সেক্টরে 75% লোন কিন্তু স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলোকে দিতে হবে। ফোর্থ পয়েন্ট বলছে যে 50% লোন 25 লাখ রেঞ্জের মধ্যে থাকতে হবে এবং কোনো বড় কর্পোরেট সেক্টরে এরা লোন দিতে পারবে না। এর মানে কি দাঁড়াচ্ছে, সাপোজ যদি কোনো স্মল ফিন্যান্স ব্যাংক 100 জনকে লোন দেয়, তার মধ্যে 50 জনকে যে লোন দেবে সেই 50 জনের লোন অ্যামাউন্ট যেন 25 লাখ টাকা ক্রস না করে, মানে 25 লাখ টাকার মধ্যে যেন সেই লোন অ্যামাউন্টটা থাকবে। তো এটা হচ্ছে একটা লিমিটেশনস। 3 নম্বর পয়েন্ট যেটা বললাম সেটাও একটা লিমিটেশনস। এবং এই স্মল ফিন্যান্স ব্যাংক কিন্তু কর্পোরেট সেক্টরে কোনো বড় অ্যামাউন্টের 100 কোটি টাকার লোন কিন্তু দিতে পারবে না, এটাও একটা তাদের লিমিটেশনস। 5 নম্বর কি বলছে, 3 বছরের মধ্যে নেটওয়ার্ক 500 কোটি টাকায় নিয়ে যেতে হবে। অর্থাৎ একটা স্মল ফিন্যান্স ব্যাংক তৈরি হতে গেলে 100 কোটি টাকা ক্যাপিটাল তাদেরকে দেখাতে লাগে। তো যখন একটা স্মল ফিন্যান্স ব্যাংক তৈরি হয়ে গেল তখন কিন্তু 3 বছরের মধ্যে তাদের এই ক্যাপিটালকে 500 কোটি টাকায় পৌঁছে নিয়ে যেতে হবে। এটা আরবিআইয়ের গাইডলাইন। 6 নম্বর কি বলছে, স্মল ফিন্যান্স ব্যাংক ক্যান নট ইস্যু ক্রেডিট কার্ডস। অর্থাৎ স্মল ফিন্যান্স ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না, মানে স্মল ফিন্যান্স ব্যাংক থেকে তাদের কাস্টমাররা ক্রেডিট কার্ড নিতে পারবে না। নর্মালি ব্যাংকিং পরিষেবা আমরা যা যা পাই, লাইক কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে টাকা জমা রাখা, টাকা তোলা, ডেবিট কার্ড ইউজ করা, এটিএম সার্ভিস, সেই সমস্ত কিছুই আমরা স্মল ফিন্যান্স ব্যাংক থেকে পাবো, কিন্তু কোনো ক্রেডিট কার্ডের সুবিধা কিন্তু আমরা স্মল ফিন্যান্স ব্যাংক থেকে নিতে পারবো না। তো এটাও কিন্তু একটা বড়সড় লিমিটেশন স্মল ফিন্যান্স ব্যাংকের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে, স্মল ফিন্যান্স ব্যাংক কি তাহলে কখনো কমার্শিয়াল ব্যাংক হতে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আরবিআই যদি কমার্শিয়াল ব্যাংকের লাইসেন্স কোনো কোম্পানিকে দিতে চায়, তখন যেরকম ড্রাফট এসএফবির জন্য বের করেছিল আরবিআই, সেরকম কমার্শিয়াল ব্যাংকের জন্য কিন্তু আরবিআই তখন ড্রাফট বের করবে। এবার স্মল ফিন্যান্স ব্যাংকে সেই ড্রাফটের এগেনস্টে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম 5 বছর তাকে স্মল ফিন্যান্স ব্যাংক হিসেবে কাজ করতে লাগবে, তবে গিয়ে সে কমার্শিয়াল ব্যাংক হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব কোন কোন স্মল ফিন্যান্স ব্যাংক আমাদের দেশে রয়েছে, বা তারা যখন স্মল ফিন্যান্স ব্যাংক হয়েছে তার আগে তারা কি ছিল। তো 3টে কলাম এখানে আছে। একদম বাদিকের কলামে হচ্ছে স্মল ফিন্যান্স ব্যাংক হওয়ার আগে তারা কি নামে পরিচিত ছিল, কোন কোম্পানি হিসেবে পরিচিত ছিল, তারপর স্মল ফিন্যান্স ব্যাংকের লাইসেন্স পাওয়ার পর তাদের ব্যাংকের নাম কি হলো এবং তাদের হেডকোয়ার্টার কোথায় রয়েছে। তো প্রথমেই হচ্ছে উৎকর্ষ মাইক্রোফিন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে হলো উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাংক এবং এর হেডকোয়ার্টার রয়েছে বারাণসীতে। নেক্সট উজ্জীবন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড থেকে হলো উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক এবং এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোরে। নেক্সট সূর্যোদয় মাইক্রোফিন্যান্স প্রাইভেট লিমিটেড থেকে হলো সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক, হেডকোয়ার্টার নবী মুম্বাই। আরজীবন নর্থ ইস্ট মাইক্রোফিন্যান্স লিমিটেড থেকে আমরা স্মল ফিন্যান্স ব্যাংক পেলাম নর্থ ইস্ট স্মল ফিন্যান্স ব্যাংক এবং এর হেডকোয়ার্টার গুয়াহাটিতে। জনলক্ষ্মী ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড থেকে আসলো জনা স্মল ফিন্যান্স ব্যাংক, হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর। ইস্যাফ মাইক্রোফিন্যান্স থেকে আমরা পেলাম ইস্যাফ স্মল ফিন্যান্স ব্যাংক, হেডকোয়ার্টার রেজিস্টার্ড
অফিস রয়েছে চেন্নাইতে এবং কর্পোরেট অফিস রয়েছে ত্রিশূরে। ইকুইটাস হোল্ডিংস প্রাইভেট লিমিটেড থেকে আসলো ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, চেন্নাইতে তার হেডকোয়ার্টার। দিশা মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড থেকে আসলো ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর। ক্যাপিটাল লোকাল এরিয়া ব্যাঙ্ক থেকে আসলো ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, জালন্ধরে রয়েছে হেড অফিস। এইউ ফিনান্সিয়ারিজ ইন্ডিয়া লিমিটেড থেকে আসলো এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবং হেডকোয়ার্টার জয়পুরে। তো লার্জেস্ট এসএফবি মানে ডিপোজিটের হিসেব এবং কত টাকা লেন্ডিং করেছে সেই হিসেব থেকে যদি দেখা যায় তাহলে এই 10টা স্মল ফিন্যান্স ব্যাংকের মধ্যে থেকে সবথেকে বড় এসএফবি হলো এইউ স্মল ফিন্যান্স ব্যাংক। এবং আমরা যদি খেয়াল করি যে 10টা স্মল ফিন্যান্স ব্যাংকের যে লাইসেন্স পাওয়া গেছিলো তার মধ্যে থেকে 8টাই কিন্তু মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস, অর্থাৎ মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনসদের স্মল ফিন্যান্স ব্যাংকের লাইসেন্স পাওয়ার চান্স বেশি, তার কারণ তারা ডোর টু ডোর সার্ভিস দেয় এবং সেই জিনিসটাই কিন্তু আরবিআই বারবার বেশিভাবে প্রমোট করে এসেছে যাতে সব মানুষ ব্যাংকিং সার্ভিসেস পেতে পারে। তো স্মল ফিন্যান্স ব্যাংক কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আসবো পেমেন্ট ব্যাংকে। পেমেন্ট ব্যাংক কি? পেমেন্ট ব্যাংক হলো আরবিআইয়ের নতুন কনসেপ্টের ব্যাংক যারা লিমিটেড ডিপোজিট নিতে পারে কিন্তু লোন দিতে পারে না। অ্যাকচুয়ালি আরবিআই কিছু একটা চিন্তাভাবনা করছিল যে কীরকম ধরনের মডার্ন ব্যাংকিং সিস্টেম ভারতে ইন্ট্রোডিউস করা যায় যাতে সকলে আরও বেশি ভালোভাবে আরও সুন্দরভাবে টেকনোলজি এনেবলড ব্যাংকিং সার্ভিস পেতে পারে। তো তারই রেজাল্ট হিসেবে ইন্ট্রোডিউস আরবিআই করে যে পেমেন্ট ব্যাংক এবার থেকে ভারতে অপারেশন চালু করবে। তো কেন এই পেমেন্ট ব্যাংক? আমি আবারও বলছি, পেমেন্ট ব্যাংক ইন্ট্রোডিউস করা হয়েছিল পেমেন্ট ও ফিনান্সিয়াল সার্ভিসেসকে আরও এক্সপ্যান্ড করার জন্য, সো দ্যাট লো ইনকাম গ্রুপের মানুষেরা টেকনোলজি এনেবেলড ফিনান্সিয়াল সার্ভিসেস পায়। এরকম অনেক ভিলেজ এরিয়া এখনও আমাদের ইন্ডিয়াতে আছে যেখানে কোনো ব্যাংক ব্রাঞ্চ নেই, মানুষ একেবারে কোনো ফিনান্সিয়াল সার্ভিসেসের সুযোগ সুবিধা পাচ্ছে না। তো সেখানকার মানুষ যাতে ফিনান্সিয়াল সার্ভিসেস পায় এবং মোস্ট ইম্পর্টেন্টলি টেকনোলজি এনেবলড যাতে ফিনান্সিয়াল সার্ভিসেসগুলো পায়, তার জন্যই কিন্তু এই পেমেন্ট ব্যাংকে আনা হয়েছে। Same as small finance bank, we will now look after the history of payment bank establishment. তো অ্যাট ফার্স্ট কী হয়েছিল, 17 জুলাই 2014 আরবিআই নোটিফিকেশন রিলিজ করে যে পেমেন্টস ব্যাংকের জন্য লাইসেন্স দেওয়া হবে। তো তারপর থেকেই আস্তে আস্তে অ্যাপ্লিকেশন জমা হওয়া স্টার্ট করে এবং ফেব্রুয়ারি 2015-তে আরবিআই মেনশন করে যে 41টা অ্যাপ্লিকেশন পাওয়া গেছে যে যারা পেমেন্ট ব্যাংক হতে চায়। তো নেক্সট 28 ফেব্রুয়ারি 2015-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘোষণা করে যে ইন্ডিয়া পোস্ট যেটা রয়েছে অর্থাৎ পোস্ট অফিস যেটা রয়েছে সেটাকেও পেমেন্ট ব্যাংকে রূপান্তরিত করা হবে। 19 অগস্ট 2015 আরবিআই ঘোষণা করে যে টোটাল 11টা অর্গানাইজেশনকে পেমেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। এবার আমরা পেমেন্ট ব্যাংক সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে নেব। ফার্স্ট কি বলছে, ম্যাক্সিমাম 1 লাখ টাকা ডিম্যান্ড ডিপোজিট নেওয়া যাবে, অর্থাৎ 1 লাখ টাকার বেশি কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখা যাবে না। এটা ইনিশিয়ালি আরবিআই বলেছিল যে এখন 1 লাখ টাকাই জমা নেওয়া যাবে, কিন্তু এর অ্যামাউন্টটা বাড়ানো যেতেও পারে, বাট ইট উইল ডিপেন্ড অন আরবিআই অ্যাপ্রুভাল। আরবিআই যদি মনে করে যে কোনো পেমেন্ট ব্যাংক 1 লাখ টাকার বেশিও ডিপোজিট নিতে পারবে তাহলে সেটা আরবিআই অ্যাপ্রুভাল দেবে তার কাজ করার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তখন গিয়ে সেই পেমেন্ট ব্যাংক কিন্তু 1 লাখ টাকার ওপর ডিপোজিট নিতে পারবে। টার্ম ডিপোজিট নেওয়া যাবে না, কোনো কোম্পানি কিন্তু ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট কোনো পেমেন্ট ব্যাংক নিতে পারবে না। এটা একেবারে পরিষ্কার বলা রয়েছে, টার্ম ডিপোজিট কোনো পেমেন্ট ব্যাংক নিতে পারবে না। কিন্তু তবু আমরা যারা পেটিএম ইউজ করছি আমরা দেখতে পাই যে পেটিএম পেমেন্টস ব্যাংকে কিন্তু একটা ফিক্সড ডিপোজিট নেওয়ার অপশান রয়েছে। এটা অ্যাকচুয়ালি পেটিএম পেমেন্টস ব্যাংকে কিন্তু ফিক্সড ডিপোজিটটা হয় না, তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে রাখি। পেটিএম কি করছে, 1 লাখ টাকার উপরেই যখন কারো ডিপোজিট হয়ে যাচ্ছে তখন সেই এক্সেস অ্যামাউন্টটা তারা ফিক্সড করে দিচ্ছে, বাট পেটিএম ব্যাংক হ্যাজ পার্টনার্ড উইথ ইন্ডাসইন্ড ব্যাংক, তোমার টাকাটা কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকে ফিক্সড হচ্ছে, ওটা পেটিএম পাস করে দিচ্ছে টাকাটা, ইন্ডাসইন্ড ব্যাংকে হেল্প করছে ফিক্সড ডিপোজিটের জন্য, সেটা পেটিএম কিন্তু নিজের পেমেন্ট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করাচ্ছে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পেমেন্টস ব্যাংক কোনো লোন দিতে পারবে না।
সুতরাং এটা কিন্তু একটা বড়সড় ড্রব্যাক বললেও ভুল, কারণ আরবিআই যেটা রুল বলে দিয়েছে সেই রুল হিসেবেই এরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে লাইসেন্স নিয়েছে, তো তারা কিন্তু কোনো লোন দিতে পারবে না। সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দু ধরনেরই অ্যাকাউন্ট এখানে খোলা যাবে। ডেবিট কার্ড দিতে পারবে বাট ক্রেডিট কার্ড দিতে পারবে না, সেম অ্যাজ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। পেমেন্ট ব্যাঙ্কও কিন্তু ডেবিট কার্ড দিতে পারবে বাট ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি পেমেন্ট ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে না। নেক্সট বলছে 25% ব্রাঞ্চ এমন জায়গায় খুলতে হবে যেখানে ব্যাঙ্কিং সার্ভিসেসের সুবিধা নেই। তো যেরকম আমি প্রথমে বলছিলাম যে ব্যাঙ্কিং এরিয়ায়, রুরাল এরিয়ায় ব্যাঙ্কিং সার্ভিসকে আরও ভালো করার জন্য কিন্তু এই পেমেন্ট ব্যাঙ্কে আনা হয়েছিল, এবং এক্স্যাক্টলি সেই হিসেবেই যাতে রুরাল এরিয়ার ডেভেলপ হয় তার জন্য একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে 25% ব্রাঞ্চ পেমেন্ট ব্যাঙ্কে এমন জায়গায় খুলতে হবে যেখানে কোনো ব্যাঙ্কিং সার্ভিসেসের সুবিধা নেই। নেক্সট হচ্ছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক সর্বপ্রথম পেমেন্টস ব্যাঙ্ক অপারেশন চালু করে। লিস্ট অফ পেমেন্টস ব্যাঙ্ক, এবার আমরা দেখে নেব যে কি কি পেমেন্টস ব্যাঙ্ক আমাদের দেশে রয়েছে বা কারা কারা এই লাইসেন্স পেয়েছিল। তো ফার্স্ট রয়েছে এন্টিটিস রিসিভড লাইসেন্স ফ্রম আরবিআই। কোন 11টা ইনস্টিটিউশন আরবিআই থেকে পেমেন্ট ব্যাঙ্ক হওয়ার জন্য লাইসেন্স পেয়েছিল। তো পরপর নামগুলো আমরা দেখে নিচ্ছি। আদিত্য বিড়লা নুভো লিমিটেড, এয়ারটেল এম কমার্স সার্ভিস লিমিটেড, চোলামণ্ডলম ডিস্ট্রিবিউশন সার্ভিসেস লিমিটেড, India Department of Posts, Fino Paytech Limited, National Securities Depository Limited, Reliance Industries Limited, শ্রী দিলীপ শান্তিলাল সাংঘভি, অর্থাৎ এটা সান ফার্মাসিউটিক্যালস আমরা হয়তো নাম শুনেছি। এই দিলীপ শান্তিলাল সাংঘভি কিন্তু এই সান ফার্মাসিউটিক্যালসের। নেক্সট হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড, টেক মহিন্দ্রা লিমিটেড, ভোডাফোন এমপেসা লিমিটেড। তো এর মধ্যে এখন অ্যাক্টিভ রয়েছে মাত্র 6টা পেমেন্টস ব্যাঙ্ক। তো সেই 6টা কী কী? এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক, জিও পেমেন্টস ব্যাঙ্ক, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এবং এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্ক। তো বাকি যে 5টা, সেই 5টার কী হয়েছে সেটা আমরা নিচে জেনে নিচ্ছি। ফলোয়িং হ্যাড সারেন্ডার্ড দেয়ার লাইসেন্স, মানে 3টে কোম্পানি কিন্তু পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স পাওয়ার পরেও তারা পেমেন্টস ব্যাঙ্ক ওপেনই করেনি, তারা তাদের লাইসেন্সকে সারেন্ডার করে দিয়েছিল। সেই 3টে কী কী? চোলামণ্ডলম ডিস্ট্রিবিউশন সার্ভিসেস, সান ফার্মাসিউটিক্যালস এবং টেক মহিন্দ্রা। সান ফার্মাসিউটিক্যালস অর্থাৎ যে আমি আগে বললাম, এখানে দেখে নাও 8 নম্বর যেটা রয়েছে শ্রী দিলীপ শান্তিলাল সাংঘভি, সেটাই হচ্ছে সান ফার্মাসিউটিক্যালস। নেক্সট হচ্ছে স্টপ পেমেন্ট ব্যাঙ্ক সার্ভিসেস, মানে পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স পাওয়ার পর তারা তাদের পেমেন্টস ব্যাঙ্ক অপারেশন চালুও করেছিল, কিন্তু সেটা তারা কন্টিনিউ করেনি। দুটো এরকম কোম্পানি রয়েছে, সেগুলো হচ্ছে আদিত্য বিড়লা পেমেন্টস ব্যাঙ্ক, যারা 26শে জুলাই 2019-এর অপারেশন বন্ধ করে দেয়, এবং ভোডাফোন এমপেসা, যারা 30শে সেপ্টেম্বর 2019-এ তাদের অপারেশন বন্ধ করে দেয়। তো এই হচ্ছে 11টা পেমেন্টস ব্যাঙ্কের হিসেব, যাদের মধ্যে 6টা এখনও কাজ করছে, 5টা কিন্তু তাদের সার্ভিস কন্টিনিউ করতে চায়নি বা পারেনি। তো এটা ছিল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এবং পেমেন্টস ব্যাঙ্কের উপর ডিটেইলড আলোচনা। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।